am out. আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনার আজকের ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের শেষ সেগমেন্টে। আমরা দেখছেন আপনি জাস্টিস স্টেইসি, ব্রিস্টল ক্রাউন কোর্টের জাজ, আপনার স্পিচ দিবে। তার এই সেগমেন্টের মধ্যে আমরা দেখাবো। এরপরে আমি একটু কেসের ব্যাকগ্রাউন্ডটা বলছি। শুধু এখানে সে বলছে কি, উইথ দ্য হেল্প অফ আওয়ার ফ্যামিলি she was determined to lead as full a life as she could. জাস্টিস বলছে কি, তার ফ্যামিলি, তার ছেলে এবং মেয়ে, আপনার তাদের হেল্পে, তাদের মানে সহযোগিতায় সে যতটুকু সম্ভব তার জীবনটা যাপন করার জন্য চেষ্টা করেছিল ফর মেনি ইয়ার্স। এবং সে বলছে কি, হোয়াট এ রিমার্কেবল অ্যান্ড ইমপ্রেসিভ উইমেন শি মাস্ট হ্যাভ বিন। সে বলছে কত উল্লেখযোগ্য, রিমার্কেবল এবং খুবই ইমপ্রেসিভ, খুবই হৃদয়স্পর্শী মহিলা যা যে কথাগুলো বলছে। বাট ডিউ টু দ্য এক্সটেন্ট অফ হার ইনজুরিজ ইট ওয়াজ এ ডেমি লাইফ দ্যাট লেফট হার সুইসাইডাল অ্যাট টাইমস, শি সেড। এবং জাস্টিস বলছে কি, এটা তার বডিটার আঘাতগুলো এত বেশি ছিল, তার লাইফটা ছিল একটা ড্যামি লাইফ, মানে একটা হাফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ছিল না। পুরা বডিটা আপনার ক্ষত বিক্ষত, আগুনের ঝলসানো, জ্বলে গেছে বডিটা, এবং যার জন্য সে অনেক সময় নিজেকে সুইসাইড করতে চেয়েছিল, জাজ বলছে। এবং শি ওয়াজ অলওয়েজ ইন পেইন and suffered from depression and nightmares. এবং সে সবসময় একটা খুব পেইনের মধ্যে ছিল, সে একটা ডিপ্রেশন সাফার করেছিল অনেক বছর ধরে, এবং একটা নাইটমেয়ারের মধ্যে ছিল সবসময়। Her injuries and disfigurement were horrific. Breathing was difficult, eating and drinking were hard. জাজ বলছে কি, তার ইনজুরি যেগুলো ছিল বডির মধ্যে ক্ষত বিক্ষত, এগুলো ছিল বিকৃতকরণ, পুরো বডিটাকে বিকৃত করে দিয়েছিল, ভয়ঙ্কর ছিল, হরিফিক ছিল। আগুনে জ্বলে মুখ, বডি, সমস্ত বডিটা আপনার বিকৃত করে দিয়েছিল। তার ব্রিদিং খুবই কষ্টকর ছিল, তার শ্বাস নিতে খুবই কষ্ট ছিল, কারণ এখানেও জ্বলে গেছে। ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং ওয়ার হার্ড, খাওয়া দাওয়া করতে এবং পান করতেও তার জন্য খুবই কঠিন ছিল। She suffered abuse in the street because of the extent of her facial scarring. তার মুখের মধ্যে এত বিকৃতকরণ হয়েছিল, পরানোর পরে এত বিকৃত হয়ে গিয়েছিল, এত ভয়ঙ্কর হয়েছিল, সে অনেক সময় রাস্তার মধ্যে সে অ্যাবিউজ, মানুষের কাছ থেকে মানুষে অনেকে তার বিভিন্ন তাকে অ্যাবিউজ করেছে, এগুলো সে সাফার করেছে সবগুলো, জাজ বলছে। এবং তারপর সে বলছে কি, হোয়াট এ রিমার্কেবল অ্যান্ড ইমপ্রেসিভ উইমেন, কত একজন খুবই উল্লেখযোগ্য এবং ইমপ্রেসিভ উইমেন, তাকে জাজ বলছে। Detailing the run up to the 1998 attack, the judge said she had taken him into her home when he was homeless and struggling with drink and drugs. সে বলছে কি, মহিলা তোমার জন্য এত ভালো ছিল, এত হেল্পফুল ছিল, তোমার ঘটনার আগে, তুমি যখন হোমলেস ছিল, তোমার যখন ঘরবাড়ি ছিল না, থাকার জায়গা ছিল না, তুমি যখন এডিক্টেড ছিল ড্রিঙ্ক এবং ড্রাগসের মধ্যে, তোমার যখন কোনো ঘর বাড়ি ছিল না, তখন এই মহিলা তোমাকে শেল্টার দিয়েছে। যা যে কথা বলছে, সে তোমাকে অ্যাকোমোডেট করেছে। আফটার দ্য পেয়ার এন্টার্ড ইনটু এ রিলেশনশিপ হি ওয়াজ অফটেন ভায়োলেন্ট। জাজ বলছে কি, তুমি যদিও তার সাথে একটা সম্পর্ক সৃষ্টি করেছিলা, তুমি প্রায় সময়ই ছিল তার উপরে ভায়োলেন্ট, খুবই আপনার অ্যাটাকিং
অ্যাটিটিউড, ওই রিলেশনশিপটা ছিল খুবই ভায়োলেন্ট রিলেশনশিপ। ক্র্যাকিং হার চিকবোন, তার চিকবোন আপনার ক্র্যাক করে দিয়েছিল অন ওয়ান অকেশন, অ্যান্ড ফ্রিকুয়েন্টলি থ্রেটেনিং টু কিল হার, এবং প্রায় সময় তাকে বলতো তোমাকে হত্যা করবো আমি। 3 days before the petrol attack, he had locked her in a railway station toilet, leaving her trapped for hours before a cleaner let her go. একটা পাবলিক টয়লেটের মধ্যে, রেলওয়ে স্টেশনের টয়লেটের মধ্যে তাকে লক করে রাখছিল অনেক ঘন্টা, তার পেট্রোলে অ্যাটাকের আগে, মানে কয়েকদিন আগে, 3 days বিফোর, 3 দিন পেট্রোল অ্যাটাকের আগে তাকে একটা রেলওয়ে স্টেশনের টয়লেটের মধ্যে লক করে রাখছিল, এবং ওইখানে ক্লিনার এসে তাকে রিলিজ করছিল ওইখান থেকে। এগুলো সব জাজের কথা, এবং জাজ বলছে কি, দ্য কাপল উই আর ট্রাভেলিং ফ্রম বাথ টু প্লাইমাউথ when they stopped in Weston-super-Mare, the court heard. আপনার ওই একটা সমারসেটের একটা জায়গায় তারা, ওয়েস্টার্ন-সুপার-মেয়ার বলে ওই জায়গায় তারা গাড়িটা স্টপ করছিল, তারা যখন ট্রাভেল করতেছিল বাথের থেকে প্লাইমাউথে। During the car journey, Craig tortured her with a fake story. তাকে খুব টর্চার করছিল বিভিন্ন ফেক স্টোরি গুলো বলে, যে that a hired assassin called Charlie from York was coming to kill her. তে একটা হত্যাকারী আসবে, তার নাম হলো চার্লি, সে ইয়র্কশায়ার থেকে তোমাকে হত্যা করতে আসবে। এই ধরনের ঘটনাগুলো সে এই জার্নির সময়, কার জার্নির সময় তাকে বলছিল। সে খুবই স্কেয়ার্ড হয়েছিল, she was very scared because she knew your capacity for violence, কারণ সে জানতো, জাজ বলছে কি সে খুব স্কেয়ার্ড হয়েছিল কারণ সে জানতো তোমার ভায়োলেন্সের ক্যাপাসিটি কতটুকু ছিল সেটা, এটা জাজ বলছে। There is no doubt that you planned to engage in a monstrous attack on that road trip and whatever means at your disposal. সে বলছে কি, এতে কোনো সন্দেহ নাই তুমি তাকে একটা রাক্ষসের মতো মনস্ট্রাস একটা অ্যাটাক করার জন্য তুমি প্ল্যান করতেছিলা ওই জার্নিতে, এবং তুমি তোমার ক্ষমতা যতটুক আছে ততটুক তা করার জন্য তুমি প্রস্তুত ছিলা। এগুলো সব জাজ বলছে। After stopping at a petrol station to fill a Coke bottle with fuel, he punched her in the face and poured the petrol over her head. এবং একটা পেট্রোল স্টেশনে সে গাড়িটা থামিয়েছিল, সেটা একটা কোকা-কোলার বটলের মধ্যে পেট্রোল ফিল আপ করেছিল, এবং পেট্রোলগুলো সে ফোর করেছিল, ঢেলে দিয়েছিল তার বডির মধ্যে, মাথার মধ্যে এবং বডির মধ্যে। She got out of the car, সে তখন গাড়ির থেকে বেরিয়ে আসছিল, believing it would be safer, সে মনে করছিল এটা সেফ হবে গাড়ির থেকে বেরিয়ে আসলে, and he taunted her by asking if she wanted a cigarette. সে তার উপরে তিরস্কার করছিল, ইনসাল্ট করছিল, বলছে তুমি কি একটা সিগারেট চাও নাকি। She was set alight by a lighter and dropped to the ground, the court heard. এবং তারপরে তার গায়ের মধ্যে সিগারেটের লাইটার দিয়ে তাকে আগুন ধরিয়ে দিয়েছিল, এবং সে মাটিতে পড়ে গিয়েছিল, dropped on the ground। এগুলো সব কোর্ট শুনছে। When police came, আপনার সে বলছে, সে মিথ্যা বলছে তাদের কাছে, and the judge said that he was more concerned for his own safety than his victim. সে more concerned ছিল কিভাবে তার নিজেকে সেভ করবে, তার চাইতে বেশি ওইটার জন্য সে বেশি কনসার্ন ছিল না, ভিকটিমকে যে হেল্প করবে ওইটার প্রতি তার কোনো ছিল না, আগ্রহ ছিল না, এটা কোনো কনসার্ন তার কাছে ছিল না।
আমি কন্ট্রোল রুমকে এখন রিকোয়েস্ট করছি আপনারা জাজের বাকি স্পিচটুকু প্লিজ প্লে করেন। For the victim and the possibility of permanent injury or disfigurement, just as it did here, even when there is no intention to kill. Mr. Tehrani has relied on the case of Dunstan to argue for a starting point of 25 years in a case of death by fire. But Dunstan is something of an outlier amongst the authorities. More relevant is the recent case of Stanciu, which endorsed the Lord Chief Justice's judgment in Jones of 2005, that deliberately causing really serious injury by fire may justify a 30-year starting point. Dunstan was not referred to in Stanciu, but the court in Stanciu will no doubt have been aware of it. There are also important differences in the facts between the cases. Unlike Mr. Dunstan's attack on his victim, your attack on Jackie was premeditated. But even if I had accepted this 25-year starting point urged on me by your counsel, there were so many aggravating features in your case that would have required an uplift to over 30 years. It becomes a distinction that would make no difference to the overall sentence. So having reached a starting point, I must then consider any aggravating features that are not already factored into the starting point itself. These are, in your case, the history of your pattern of increasing violence towards Jackie, her vulnerability as your partner, and the abuse of trust that that entails, the chilling way in which you forced her into submission and tried to bend her to your will with your abusive behaviour and your misogyny over the months and years, your extreme state of drunkenness over the entire trip to Weston-super-Mare is also an aggravating feature. So too is your cowardly behaviour after you had set Jackie on fire, ordering her to stay away from you to protect yourself from getting burnt, rather than helping to extinguish the fire. You did not even get the duvet from the car for her. Yet even whilst drunk, you had the audacity to play the hero to the police when first asked about what happened. You then maintained your lies in 5 police interviews, making up a story about a group of yobs and suggesting it was Jackie's fault for spilling the petrol onto her own clothes and lighting a cigarette. But there are 2 further outstanding, significant, aggravating features. The first aspect is the level of sadism and extreme nature of the attack, culminating in the fire on the road trip, which takes it above the factors built into a 30-year starting point. It was just so callous and so brutal. The second is the physical and mental suffering and terrible scarring that Jackie has endured for 21 years when she tried to make the best of what was left of her life. As she described it, every time she looked in a mirror or saw the response of others to her scarring, or even touched her face, she was reminded of what you had done. It was compounded by the impact on her family and friends. We have heard this morning how Sona, aged just 13, assumed a parental and carer's role which robbed her of a normal teenage and mother-daughter relationship. Jackie's determination to make the best of things by taking up photography as she could not use her hands to paint, by getting a dog, Molly, to keep her company, and her bravery at ignoring the reactions to her scarring do not mask the restricted demi-life she led throughout that time. What a remarkable relationship with alcohol and some awareness of your misogyny. Also, little weight can be given to you for the passage of time because of the horrendous injuries and reduced quality of life that Jackie and her family endured over that same passage of time. Their plight is relevant too. I accept, of course I do, that you had no intention to kill Jackie, which is ordinarily an important mitigating factor. But again, in your case, this has reduced significance, almost to vanishing point,
because the risk of her dying from what you did to her was so obvious, even if it was not your intention. I acknowledge that when you saw her in flames, you were shocked and said to her that you did not intend it to happen. But if you had done something more to help her, other than ordering her to roll over and keep as clear from her as possible, it would have been more to your credit. You have already been sentenced for causing Jackie grievous bodily harm with intent, and as a matter of justice, you must not serve longer in custody because you have been sentenced for 2 offences based on identical facts. The proper way of dealing with this is to reduce the minimum term that I impose by the total amount of time that you have spent in custody for your attack on Jackie. And by that I mean from you being remanded in custody before the first trial to serving part of the notional determinate sentence. It also includes the time after the specified period of 9 years when the parole board did not consider you safe to be released. And it also includes the 2 periods when you were recalled to custody after you had been released on licence. The total period of your incarceration related to the offence on Jackie, as at today's date, is agreed at 18 years, 11 months and 25 days. So from a starting point of 30, the aggravating factors of such cruel behaviour towards Jackie, so lacking in humanity for the reasons I've set out, would take the tariff to 35.5 years. But you are entitled to some allowance for your limited mitigation, your lack of intention to kill, the progress such as it is that you have made in prison, and more minimally still, the passage of time. I've also taken account of your sense of disappointment that after having been released in 2019, because of Jackie's death, you are now facing a second long period of imprisonment based on exactly the same facts. Those mitigating factors would entitle you to a total deduction of 18 months from the minimum period appropriate for your offence, which would therefore take it to 34 years. Taking into account the period of 18 years, 11 months and 25 days, I therefore set the minimum term at 15 years and 5 days. In other words, if I can put it more simply, your murder of Jackie justifies a total minimum term of imprisonment of 34 years in your life sentence. But because you have already served nearly 19 years for causing the grievous bodily harm that she so bravely endured for 21 years, the term I now impose of 15 years and 5 days is the balance that would bring the total minimum term to 34 years. It's important that you and everyone concerned with this case should understand what this means. The minimum term is not a fixed term after which you will automatically be released. It is the term that must be served before the parole board can undertake their first review of the case. They will then review the risk that you present at that stage and will consider whether you can properly be released from custody, subject to licence, and if so, what the terms of that licence should be. If you are released, you will be subject to licence for the rest of your life. If, for any reason, your licence is revoked, you'll be recalled to prison to continue to serve your life sentence in custody. It follows that unless and until the parole board consider that your release is appropriate, you will remain in custody. Finally, I'm required to state in open court that a surcharge of £190 imposed by Section 42 of the Sentencing Act 2020 applies in your case. And perhaps finally, the last word should go to the family of Jackie for all that they have endured and the way they have stood by her and cared for her over this long and difficult period. And finally, can I thank all the lawyers in this case who've helped with this difficult and distressing case. Thank you very much indeed.
দর্শক, আপনারা শুনছেন জাস্টিস স্ট্যাসির স্পিচ সে দিচ্ছিল, খুবই সিস্টেম্যাটিক্যালি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলে যাচ্ছিল কিভাবে ঘটনাটা ঘটেছে, অনেকগুলো আপনার যেগুলা ইম্পর্টেন্ট পয়েন্ট, কিভাবে তাকে আঘাত করেছে, এটার স্টেপ বাই স্টেপ কি কি হয়েছিল, মেডিকেল ট্রিটমেন্টের সময় কি হয়েছিল, প্রসিকিউটর কি বলেছিল, এগুলো সব সে সামারাইজ করেছে, আপনারা শুনছেন। এখানে আপনার প্রসিকিউটর যে ছিল, যে পুলিশের ব্যারিস্টার, সে বলছে কি, they did not need to find her injuries were the main cause of her death, just that the contribution made by them was more than minimal. তাদেরকে প্রুফ করতে হয়েছিল যে তার বডিতে আগুন জ্বালিয়ে যে ক্ষত বিক্ষত যে আঘাত, যে তার বিধ্বস্ত শরীর, এইটা মিনিমালের চাইতে অনেক বেশি ছিল তার মৃত্যুর কারণ। তার মৃত্যুর কারণটা ঠিক সরাসরি ওইটা না হলেও ওই আঘাতগুলোর ছিল মোর দ্যান মিনিমাল, এইটাই তাদেরকে প্রুভ করতে হয়েছিল তার মার্ডার কেসের জন্য। এবং আপনার সে অ্যাডমিট করেছিল রেসপন্সিবিলিটি ফর দ্য অ্যাটাক, বাট নট হার ডেথ। সে বলছে আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি তার অ্যাটাকের জন্য, কিন্তু তার মৃত্যুর জন্য না। If he is ever released, will be on license for the rest of his life. সে যদি কোনো সময় যদি তাকে প্যারোল বোর্ড যদি তাকে ছাড়ে, প্রিজন থেকে ছাড়ে, তাইলে তার ছাড়াটা হবে তাকে লাইসেন্সের উপরে তাকে ছাড়া হবে। এটা প্যারোল বোর্ড ডিসিশন নিবে তাকে ছাড়বে কিনা, কোন কন্ডিশনে তাকে ছাড়বে, এগুলো তাদের উপরে নির্ভর করবে। এবং she was in hospital for 9 months and after the attack and required 14 operations. তার 14টা অপারেশন তার দরকার হয়েছিল। দর্শক, আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে, আরো একটু বাকি ছিল, ওইটা সময়ের অভাবে শেষ করা যাচ্ছে না। আপনারা আজকের প্রোগ্রামটা কাল সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত এনটিভিতে দেখবেন। তাছাড়া এনটিভি ইউরোপের ইউটিউব, ফেসবুক, টুইটারে লগ ইন করলেও আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটার শাফিউল আজম এন্ড কো সলিসিটার্স এই নাম দিয়ে গুগল সার্চ করলেও আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।